আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো ছিলে। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে বেশ কিছুদিন পর আরেকটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ নিয়ে আলোচনা করব, রুবেলা। আমি প্রফেসর মাহমুদা হাসান, প্রফেসর অফ পেডিয়াট্রিক্স ফ্রম আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজ। আচ্ছা, রুবেলার আরেকটা নাম হলো জার্মান মিজলস এবং এটাকে বলা হয় 3 days মিজলস অ্যাজ ওয়েল। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা বাচ্চার গায়ে র্যাশ দেখানো হয়েছে। তো এইটা তোমাদের ইম্পর্টেন্ট হলো অ্যাজ এ ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। এই টপিকসটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পেডিয়াট্রিক্স এবং অবসকাইনিতে তোমাদের জিজ্ঞেস করবে যে ম্যাটার্নাল রুবেলা ফার্স্ট ট্রাইমেস্টারে হলে বাচ্চার কি ইফেক্ট হয়। কাজে এটা দুই দিক থেকে তোমাদের একটা টপিকস। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এখন এটা কি? It's a mild exanthematous disease of infants and children. বাচ্চাদের কিন্তু তেমন অসুবিধা হয় না। হ্যাঁ, exanthematous লিশন অনেকভাবেই হয়, অনেক কারণে exanthematous স্কিন প্রবলেম, স্কিন লিশন র্যাশ হয় বাচ্চাদের, কিন্তু বেশি প্রবলেম হয় যখন অ্যাডাল্টে হয়, স্পেশালি ইন প্রেগনেন্ট মাদার। আচ্ছা, তাহলে এই বয়সে ইনফ্যান্সিতে এবং চিলড্রেনে এটা মাইল্ড ম্যানিফেস্টেশন থাকে। মোর সিভিয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ মোর কমপ্লিকেশন ইন অ্যাডাল্ট। তাহলে অ্যাডাল্ট স্পেশালি ইন প্রেগনেন্সি ইন ফিমেল। আচ্ছা, তাহলে মেজর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি হয়? ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশন অ্যান্ড ফিটাল ড্যামেজ। ফিটাল ড্যামেজের ফলে কি হয়? কনজেনিটাল রুবেলা সিনড্রোম। তাহলে আমরা এই কনজেনিটাল রুবেলা সিনড্রোমটাও জোর দিব এখানে। হ্যাঁ, ফার্স্টে আমরা আলোচনা করে নিই অ্যাজ এ 3 days মিজলস আর জার্মান মিজলস বাচ্চাদের কিভাবে হয়। তো তার আগে এই এপিডেমিওলজিটা একটু বলতে চাচ্ছি। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে হয়, পৃথিবীর সব জায়গাতেই হয়। এবং কোন জায়গায় বেশি কমন? টেম্পারেট ক্লাইমেট, যেসব জায়গায় নাতিশীতোষ্ণ। আমাদের দেশে খুবই আরাম লাগে হলো স্প্রিং এ অথবা আর্লি উইন্টারে, আমরা খুব এনজয় করি যে আরামদায়ক আবহাওয়া। কিন্তু এই জার্মান মিজলস এর জন্য এই ওয়েদারটা আবার খুবই তার পছন্দের এবং এই সময়টা ইনসিডেন্সটা বেশি। আচ্ছা, চিলড্রেনে কমন এবং কোন এজটা কমন? প্রি স্কুল এজ এবং স্কুল এজে। এবং মানুষের মধ্যে এটা এই রিজার্ভারটা সীমাবদ্ধ, কোনো অ্যানিমাল রিজার্ভার বা আদার কোনো রিজার্ভার নাই। হিউম্যান ইজ দ্য অনলি নোন রিজার্ভার। আচ্ছা, ইনফেকশন কিভাবে হয়? ড্রপলেট ইনফেকশন। আমরা পড়েছিলাম মিজলসে, এটা জার্মান মিজলস। আমরা মিজলসে আমি একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে কিন্তু স্প্রেড অফ ইনফেকশন অফ রেসপিরেটরি সিক্রেশন বাই ড্রপলেটস। আরেকটা এখানে ঝামেলা হলো ভার্টিক্যাল ট্রান্সমিশন। কিভাবে? মা থেকে বাচ্চার হয়ে যায় থ্রু প্লাসেন্টাল ট্রান্সফার। ইনফ্যান্টস উইথ কনজেনিটাল রুবেলা সিনড্রোম, যখন একটা ইনফ্যান্টস মানে নিউনেট অথবা ইনফ্যান্টস যখন সাফার করে কনজেনিটাল রুবেলা সিনড্রোম, সে কিন্তু ভাইরাসটা বছরের পর বছর কিন্তু শেড করতে পারে। কিন্তু তোমার আমার যদি হয়ে যায়, ছোটবেলা হয়ে থাকলে, আমার কিন্তু হয়েছিল when I was an inter student, কিন্তু আমি বুঝতে পারিনি, তখন তো আমি ডাক্তারও হইনি। তো আমার একটু র্যাশ হলো, হালকা জ্বর হলো, আমি কলেজেও গেলাম, তো ভালো হয়ে গেলাম। পরে এটা আমি যখন কোনো কারণে দেশের বাইরে যাই, তখন আমার আইডেন্টিফাইড হয়েছিল যে I suffered once upon a time in my life জার্মান মিজলস, IgG পজিটিভ ছিল। হ্যাঁ, তো যাই হোক, তাহলে লাইফ লং সেটা হলো প্রায় 40 পরে। হ্যাঁ, আফটার 40 years, মানে when I was 40, তখন তা আমার অ্যান্টিবডিটা IgG এগেইনস্ট জার্মান মিজলস পাওয়া গিয়েছিল। তার মানে লাইফ লং ইমিউনিটি দিচ্ছে। আর এপিডেমিক্সটা সাধারণত আগে হতো যখন ডিউরিং প্রি ভ্যাকসিন এরা, স্পেশালি যখন এই ভ্যাকসিনটা দেয়া হতো না, তখন 4 থেকে 9 বছরের মধ্যে প্রায় একটা এপিডেমিক্স হতো। এখন আর সেটা হয় না, কারণ আমরা ভ্যাকসিন দিয়ে ফেলছি এবং ওয়াইড স্প্রেড কভারেজ। আচ্ছা, প্যাথোলজি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।
মানে তেমন কিছু নাই প্যাথোলজি, যেমন একটু লিম্ফ্যাডেনোপ্যাথি হয়, কিছু সেলুলার ইনফিল্ট্রেশন হয়, কোনো ডেফিনিটিভ কিছু প্যাথোলজি বডিতে পাওয়া যায় না জার্মান মিজেলসে, বাট প্যাথোজেনেসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, প্যাথোজেনেসিস ম্যাটার্নাল ইনফেকশন যদি ফার্স্ট 8 উইকসে বা অর্থাৎ 2 মান্থসের মধ্যে হয়, যখন পিরিয়ড অফ অর্গানোজেনেসিস চলে একটা ফিটাসের, তখন এটা মোর সিভিয়ার অ্যান্ড ওয়াইড স্প্রেড ডিফেক্ট তৈরি করে ফিটাসের উপর। তার মানে যখন একটা বাচ্চা পিরিয়ড অফ মানে মা যখন প্রেগনেন্ট থাকে এবং ডিউরিং দি পিরিয়ড অফ অর্গানোজেনেসিস অর্গানোজেনেসিসের টাইমে থাকে, তখন কিন্তু এই ঝামেলাটা বেশি, অর্থাৎ কনজেনিটাল রুবেলা সিনড্রোমের চান্স বেশি এবং ডিফেক্ট টা বেশি হয়। আচ্ছা, তাইলে এখানে একটু আমরা উইক ওয়াইজ দেখি। তবে তোমাদের এত ঝামেলা, যেমন 33%, 11 to 12 উইকস, 11%, 13 to 14 উইকস, এগুলা অত জানার দরকার নেই। তোমরা একটা জিনিস খেয়াল রাখো যে রিস্ক অফ কনজেনিটাল ডিফেক্ট হ্যাজ বিন এস্টিমেটেড 90% for maternal infection if the infection occurs in mothers during the period of organogenesis, তার মানে ফার্স্ট 8 উইকস। এখানে 11 উইকস, বিফোর 11 উইকস বইয়ের ভাষায়। তবে তোমরা ইন জেনারেল মনে রাখবা যে পিরিয়ড অফ অর্গানোজেনেসিস এর সময় যদি মায়ের ইনফেকশন হয় উইথ দি রুবেলা ভাইরাস, তাহলে তার বাচ্চার কনজেনিটাল ডিফেক্ট হওয়ার চান্স খুবই বেশি। কিন্তু দেখা গেছে একটা ভালো জিনিস, যে মায়ের যদি 16 সপ্তাহের পরে কোনো কারণ মানে কনজেনিটাল মিজেলস হয়, জার্মান মিজেলস হয়, তখন ফিটাল ইনফেকশন থাকলেও ডিফেক্টটা কিন্তু আনকমন। তার মানে ডিফেক্টস অকারিং আফটার 16 উইকস অফ জেস্টেশন আর আনকমন। তার মানে একটা মা যদি 16 সপ্তাহ জেস্টেশন পার হওয়ার পরে যদি জার্মান মিজেলস হয় বা রুবেলা হয়, তাইলে বাচ্চার ডিফেক্ট, কনজেনিটাল ডিফেক্ট হওয়ার চান্স খুবই কম। যদিও দেখা যায় যে ফিটাল ইনফেকশন ছিল, তবুও ডিফেক্ট হওয়ার চান্স কম। আচ্ছা, এখন এই ডিফেক্ট গুলা কেন হয়? মায়ের ইনফেকশন ছিল, আমি কনজেনিটাল রুবেলা সিনড্রোমে যখন আসবো, প্যাথোজেনেসিস কিভাবে হচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, তার মানে মার ড্রপলেট ইনফেকশন দিয়ে বডিতে রেসপিরেটরি ট্র্যাক্টে ভাইরাসটা ঢুকলো, ভাইরাসটা ঢুকে বিভিন্ন জায়গায় যাবে, র্যাশ হবে, লিম্ফেডেনোপ্যাথি হবে, প্লাসেন্টা দিয়ে থ্রু প্লাসেন্টা ইট উইল গো টু দি ফিটাস। তাইলে ফিটাসে কি করে? কজেস সেলুলার অ্যান্ড টিস্যু ড্যামেজ ইন দি ইনফেক্টেড ফিটাস। এখন সেলুলার ড্যামেজ এবং টিস্যু ড্যামেজ কি কি মেকানিজমে করে? যেমন টিস্যু নেক্রোসিস হয় কিভাবে? ডিউ টু ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি, কোনো কারণে মানে প্লাসেন্টাল ইনফেকশন, ভাস্কুলাইটিস ক্যান লিড টু ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি, এবং এখানে আলটিমেটলি টিস্যু নেক্রোসিস হয়। ইভেন ফিটাল ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি হয়, তখন টিস্যু নেক্রোসিস হয়। এবং সেলুলার মাল্টিপ্লিকেশন কমায় দেয় অথবা সেল ডিভিশনটাকে ইনহিবিট করে ফেলে, যার ফলে একটা জায়গায় যে পরিমাণ সেল তৈরি হওয়ার কথা ছিল, ফিটাস ইজ র্যাপিডলি গ্রোয়িং, মানে ফিটাসের সেল ডিভিশনটা খুবই তাড়াতাড়ি হয়, 2 থেকে 4 জাইগোট থেকে শুরু হয়ে খুব তাড়াতাড়ি র্যাপিড মাল্টিপ্লিকেশন হয়। ওই মাল্টিপ্লিকেশন ইনহিবিট করে ফেলে অথবা রিডিউস করে ফেলে, যার ফলে হয় কি বিভিন্ন ধরনের ডিফেক্ট হয়। আর ক্রোমোজোমাল ব্রেকেজ হলে তো টিস্যু গ্রোথ নরমালি হবে না, and production of the protein inhibitor causing mitotic arrest in certain cell type. কিছু কিছু সেলে মাইটোসিস যদি না হয়, ফার্স্ট হয় মিওসিস, তারপরে তো মাইটোটিক সেল ডিভিশনে বাচ্চাটা আস্তে আস্তে, ফিটাসটা আস্তে আস্তে বড় হয়ে ওঠে। তাহলে কোনো কারণে যদি মাইটোটিক অ্যারেস্ট হয়, তাইলেও আমার প্রপার গ্রোথটা মায়ের পেটে ফিটাসের হবে না। তাহলে এইসব কারণে ফিটাল ড্যামেজ হচ্ছে। তাহলে টিস্যু নেক্রোসিস ডিউ টু ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি, আর সেলুলার মাল্টিপ্লিকেশন কমায় ফেলবে অথবা ইনহিবিট করে ফেলবে সেল ডিভিশন ক্রোমোজোমাল ব্রেকেজের জন্য, এবং একটা প্রোডাকশন অফ প্রোটিন ইনহিবিটর যেটা নাকি মাইটোটিক সেল ডিভিশনটাকে অ্যারেস্ট করে ফেলে
অফ সার্টেন সেল টাইপ, সবার না, যার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিফেক্ট পাওয়া যায়। আমরা মাথা থেকে মাথা, হার্ট বিভিন্ন জায়গায় বলবো পরে। হ্যাঁ, আচ্ছা, once the fetus is infected in early gestation, তার মানে পিরিয়ড অফ অর্গানোজেনেসিস এ যদি আর্লি জেস্টেশনে যদি বাচ্চাটা ফিটাসটা ইনফেক্টেড হয়, ভাইরাস পারসিস্ট ইন ফিটাল টিস্যু আনটিল ওয়েল বিয়ন্ড ডেলিভারি থাকবে। আচ্ছা, এবং কনজেনিটাল রুবেলার একটা বাচ্চা কিন্তু ভাইরাসটা অনেক বছর শেড করতে পারে, এবং পারসিস্টেন্স অফ দিস ইনফেকশন, দিস ভাইরাস উইদিন দি বডি, এটা কি বোঝাচ্ছে? এটার ফলে বোঝা যাচ্ছে যে পসিবিলিটি অফ অনগোয়িং টিস্যু ড্যামেজ, তার মানে বাচ্চাটার জন্ম মানে পেটের মধ্যে থেকেই অনগোয়িং টিস্যু ড্যামেজ তার হয়েই যাচ্ছিল। এবং অনেক সময় হয় কি রিঅ্যাক্টিভেশন, সরি আমি আবার বলছি, পারসিস্টেন্স সাজেস্ট দ্য পসিবিলিটি অফ অনগোয়িং টিস্যু ড্যামেজ অ্যান্ড রিঅ্যাক্টিভেশন, মোস্ট নোটেবলি ইন দি ব্রেইন। ব্রেইনের মধ্যে এটা বেশি দেখা যায়। তো তোমাদের এত বেশি দরকার নাই, আমি যে ঘটনাগুলো বললাম, যে পিরিয়ড অফ প্যাথোজেনেসিস, পিরিয়ড অফ অর্গানোজেনেসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সময় যদি ম্যাটারনাল ইনফেকশন হয়, তাহলে কনজেনিটাল রুবেলা ইনফেকশনের চান্স হাইয়েস্ট 90%। এবং কিভাবে সেলুলার ড্যামেজ হচ্ছে, এবং ফিটাসটা ইনফেক্টেড হলে সেলুলার ড্যামেজ হয়ে কিভাবে আমার সিনড্রোম গুলো আলটিমেটলি কনজেনিটাল রুবেলা সিনড্রোম হচ্ছে, মানে এই সব প্যাথোজেনেসিসের জন্য। এবং এই ফিটাস যখন ইনফেক্টেড হয়, বিয়ন্ড ডেলিভারি ভাইরাসটা পারসিস্ট করে, এতটুকু জানলেই হবে। আরেকটা প্যাথোগনোমেনিক সাইন, যেটা আমরা মিজেসে পড়েছিলাম, কপ্লিক স্পট। এখানে একটা স্পট আছে, পোর্চমের সাইন, এটা তোমাদের অত দরকার নাই। হ্যাঁ, এটা একটা ফ্লিটিং এনান্থেম। ওখানে ছিল কপ্লিক স্পট অ্যাজ এন এনান্থেম, এখানেও এনান্থেম আছে। ওটার একটা স্পেসিফিক জায়গা ছিল তোমার অপোজিট দি বাকাল মিউকোজা, অপোজিট দি আপার সেকেন্ড মোলার টিথ, একটু এদিক ওদিক এক্সটেনশন হতে পারে, বাট এখানে সফট প্যালেটে পিন পয়েন্ট টু লার্জ পিটেকি ইন দি সফট প্যালেট। এবং এটা ফ্লিটিং, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, মানে এক জায়গায় আছে তো আবার পরে আরেক জায়গায় হয়, এরকম। কিন্তু ওখানে আবার একটা লেভেল, ওইটা মনে রাখতে হবে। তোমার কপ্লিক স্পটটা মিজেসে যেটা পড়ানো হয়েছিল, সেটা অবশ্যই অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ওটা কিন্তু জিজ্ঞেস করে, এবং লোকেশন কোথায়, কখন অ্যাপিয়ার করে, এনান্থেমটা আগে হয় না এক্সান্থেমটা আগে হয়। মিজেসে যেটা বলা হয়েছিল যে এনান্থেম, দ্যাট ইজ কপ্লিক স্পট, অ্যাপিয়ার্স বিফোর দি অ্যাপিয়ারেন্স অফ দি মিজেস র্যাশ উইদিন দি বডি, দ্যাট ইজ দি এনান্থেম। তাহলে ওই স্পটটা বেশি ইম্পর্টেন্ট, এটা অতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন খুবই ইম্পর্টেন্ট হলো তোমার চিলড্রেনের জন্য কিরকম ম্যানিফেস্টেশন, এবং প্রেগনেন্ট মাদারের হলে পরে মা অনেক সময় বুঝে বা বুঝে না, বাট কনজেনিটাল রুবেলা সিনড্রোমের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এই দুইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, পোস্টন্যাটাল ইনফেকশন হতে পারে উইথ রুবেলা, এটা মাইল্ড, অনেক সময় ডিফারেন্সিয়েটও করা যায় না অন্যান্য ভাইরাল ইনফেকশনের থেকে, এবং চিলড্রেনে অনেক সময় বোঝাও যায় না। হ্যাঁ, যে এত মাইল্ড থাকে প্রেজেন্টেশনটা, যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশটা উইদিন দি বডি, অনেক সময় ফ্যামিলিতে কেউ বুঝতেও পারে না। হ্যাঁ, আচ্ছা, ইনকিউবেশন পিরিয়ড 14 থেকে 21 দিন, এবং প্রোড্রোমাল পিরিয়ডে কি হয়, লো গ্রেড ফিভার থাকে 100 to 100.4 ডিগ্রি ফারেনহাইট অ্যারাউন্ড। তারপর সোর থ্রোট একটু বড় বাচ্চা হলে বলতে পারে, কনজাংটিভাইটিস থাকতে পারে, অর দ্যাট ইজ রেড আইস উইথ আই পেইন, হেডেক, ম্যালেজ, অ্যানোরেক্সিয়া অ্যান্ড লিম্ফেডেনোপ্যাথি। এবং লিম্ফেডেনোপ্যাথিটা খুবই সিগনিফিকেন্ট, যেটা নাকি এত বেশি প্রমিনেন্ট হয় না মিজেলসে। এখানে খুবই অনেক সময় মায়েরা র্যাশের আগে প্রেজেন্ট করে, মারা বলে যে আমার বাচ্চার এগুলা ফুলে গেছে, এরকম ভাবেও বাচ্চারা আসে। তো অনেক সময় র্যাশের আগেও লিম্ফেডেনোপ্যাথি হতে পারে, তবে লিম্ফেডেনোপ্যাথিতে বেশি সিগনিফিকেন্টলি ভিজিবল হয়। হ্যাঁ, কোথায় কোথায় হয়, মেইনলি সাবঅক্সিপিটাল, পোস্ট অরিকুলার, অ্যান্টেরোসার্ভাইকাল লিম্ফ নোডস আর
মোর প্রমিনেন্ট, বেশ ফুলে যায়। আচ্ছা, চিলড্রেনের ফার্স্ট ম্যানিফেস্টেশন কি হয়? ইউজুয়ালি র্যাশ, হ্যাঁ, which is visible and not distinctive. Variable, it is variable, which is variable. অনেকের খুব অল্প হয়, আবার একটু বেশি হয়, আবার কারো কারো দেখা যায় যে র্যাশটা তেমন দেখাই যায়নি, হ্যাঁ। আচ্ছা, এবং it begins on the face, ফেসে হবে, নেকে হবে as a small irregular pink, যদি হোয়াইট কমপ্লেক্সন হয় তবে এটা পিঙ্ক ম্যাকিউল, অনেক সময় দলা পেকে যায়, দ্যাট কোয়ালিসিস, অ্যান্ড দেন স্প্রেড কোথায়? বডিতে, মানে চেস্ট এন্ড অ্যাবডোমেন, ব্যাকে এবং এক্সট্রিমিটিতে আলটিমেটলি ছড়ায় যায়। তবে ফেসে অ্যাপিয়ার করার পরে যখন ট্রাঙ্কে আসে মুখেরটা সেরে যায়, হ্যাঁ, এবং যখন এক্সট্রিমিটিতে আসে তখন ট্রাঙ্কেরটা সেরে যায়, এরকম। কাজে তুমি ফেস, ট্রাঙ্ক, এক্সট্রিমিটিস সব জায়গায় একসাথে কিন্তু র্যাশ পাবা না। খুব দ্রুত 3 দিনের মধ্যে আসে আর যায়, হ্যাঁ, 3 দিনের মধ্যে এসে আলটিমেটলি 3 দিন পরে আর কোনো র্যাশ পাওয়া যায় না। এবং the duration of the rash is 3 days and resolve without any discommission. আচ্ছা, আমি কিন্তু মিজেলসে পড়িয়েছিলাম যে ওটা কিন্তু appearance of rash and the sequence of disappearance of rash দোনোটাই বলা হয়েছিল, এবং কিভাবে আসে কিভাবে যায় সেটাও বলা হয়েছিল, কিন্তু ওখানে ডিউরেশনটা একটু বেশি, এখানে 3 দিনেই যা হওয়ার হয়ে যায়, শেষ হয়ে যায়, র্যাশটা আর দেখা যায় না, এবং এখানে কোনো ডিসকমিশন থাকে না। মিজেলসে ছিল হলো তোমার ফাইন ডিসকমিশন উইথ ব্রাউনি ডিসকালারেশন, এখানে কোনো ডিসকমিশন নাই, ডিসকালারেশন নাই। আচ্ছা, আরেকটা বলেছিলাম অনেক সময় বোঝাই যায় না, সাবক্লিনিক্যাল ইনফেকশন আর মোর কমন, 25 to 40% of children may not have rash. বুঝাই গেল না। আবার অনেক সময় ব্ল্যাক কমপ্লেক্সন বুঝাই যায় না, হ্যাঁ, তবে ফেয়ার কমপ্লেক্সনে পিঙ্ক ম্যাকুলার র্যাশটা ভালোই বোঝা যায়, অকেশনালি প্যাপুলার। আচ্ছা, লিম্ফ্যাডেনোপ্যাথি কোথায় হলো বললাম আমি, মেইনলি হলো পোস্টো অক্সিপিটাল, সাব অক্সিপিটাল, পোস্টো অরিকুলার অ্যান্ড দি অ্যান্টেরোসার্ভাইকাল গ্রুপ। এবং এই লিম্ফ্যাডেনোপ্যাথি পালপেবল লিম্ফ নোডটা কিন্তু সপ্তাহখানেক পর্যন্ত থেকে যায়, র্যাশ কিন্তু চলে যাবে, হ্যাঁ, কিন্তু এটা তোমার থেকে যায়। আচ্ছা, টেম্পারেচার ওই তো 100 to 100.4 ডিগ্রি ফারেনহাইট, এর বেশি হয় না, হ্যাঁ। এখানে এটা একটা বইয়ের ছবি, রুবেলা এক্সপোজার হলো, তারপরে ভাইরাস এক্সক্রিশন ফ্রম দি ফ্যারিংস, হ্যাঁ, ভাইরেমিয়া হলো, অ্যান্ড দেন লিম্ফ নোড এনলার্জমেন্ট হলো, র্যাশ পিরিয়ডটা কিন্তু খুবই কম, এই যে র্যাশ আসলো, ফিভারের পিরিয়ডটা কম, হ্যাঁ, কিন্তু দেখো অ্যান্টিবডিটা, এটা হলো তোমার নিউট্রালাইজিং অ্যান্টিবডি রেড কালারের, সেটা কিন্তু থেকে যাবে হলো লাইফ লং। কিছুটা ইয়ে কমে যাবে, টাইটারটা কমে যাবে, বাট অ্যান্টিবডি লেভেলটা আলটিমেটলি থেকে যায়। কমপ্লিকেশনস কিছু হয়, তবে অনেক সময় হয় কি লিম্ফ নোডটা এনলার্জমেন্ট র্যাশের আগেও অ্যাপিয়ার করতে পারে, এবং র্যাশের পরেও অনেক সময়, মানে এটা যেহেতু একটা দীর্ঘ সময় ধরে থাকে, র্যাশ থেকে বেশি সময় ধরে থাকে, র্যাশের আগে এবং র্যাশের পরেও তুমি লিম্ফ নোড এনলার্জ পাবা, তবে এটা ডিউরেশনটা বেশি, লিম্ফ নোড এনলার্জমেন্ট, এনলার্জ লিম্ফ নোডটা পারসিস্ট করে বেশি সময় ধরে দেন দ্যাট অফ দি র্যাশ। আচ্ছা, ল্যাব ফাইন্ডিংস তেমন কিছু পাওয়া যায় না, লিকোপেনিয়া, অন্যান্য ভাইরাল ইনফেকশন ও লিকোপেনিয়া, নিউট্রোপেনিয়া, মাইল্ড থ্রোম্বোসাইটোপেনিয়া পাওয়া যায়, হ্যাজ বিন ডেসক্রাইবড ডিউরিং পোস্টনাটাল রুবেলা, হ্যাঁ। ডায়াগনোসিসটা, আচ্ছা, অ্যাজ এ হোল, বাট রুবেলাতেও তোমার চাইল্ডহুডের বাচ্চাদেরও যদি রুবেলা হয়, প্রি স্কুল আর স্কুল এজ চিলড্রেনে, তাদেরও এরকম ক্লিন এই ব্লাড পিকচার পেতে পারো, বাট ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করবা, হ্যাঁ, যদি অ্যাকিউট ইনফেকশন হয় তাহলে মোস্ট কমন ডায়াগনস্টিক টেস্ট হলো immunoglobulin IgM, but IgG is protective antibody, that is the neutralizing antibody, যদি কারোর বডিতে থাকে
তাহলে এটা ইট উইল গিভ প্রোটেকশন। কিন্তু অ্যাকিউট ইনফেকশনে যেটা পাওয়া যাবে সেটা হলো আইজিএম, এবং সাবসিকুয়েন্টলি যেটা পাওয়া যাবে সেটা হলো আইজিজি। এবং আমাদের দেশে আমরা যে টর্চ স্ক্রিনিং করি, হ্যাঁ, সেটা মাদেরকে করি, অনেক সময় বাচ্চাদেরকে করি, বাচ্চাদের জন্য করি। অনেক সময় বাচ্চারা আসে, আমরা সাসপেক্ট করি যে দিস কুড বি কনজেনিটাল রুবেলা সিনড্রোম। তখন আমরা বাচ্চাদেরকে টর্চ ইনফেকশন, টর্চেস অ্যাজ এ হোল বা কনফিউশন থাকে। আমরা কিন্তু অনেক এই টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালোভাইরাস, হারপিস, এগুলার প্রেজেন্টেশন কিন্তু একটার সাথে একটা ওভারল্যাপিং। আমরা কনফিউশনে থাকি। আমাদের দেশে টর্চেস স্ক্রিনিং হয় এবং প্রত্যেকটার আইজিজি এবং আইজিএম দেখা হয়। যখন আমরা রুবেলার আইজিএম অ্যান্টিবডি পাই, তাহলে তখন বুঝি যে দে বেবি হ্যাভিং অ্যাক্টিভ ভাইরাল ইনফেকশন। ধরো একটা নিউনেট বা নিউনেটেই তো কনজেনিটাল ফিচার্স গুলা নিয়ে আসবে, তখন আমরা করে দেখি হ্যাঁ দিস ইজ ডিউ টু কনজেনিটাল রুবেলা সিনড্রোম। তখন আমরা বলতে পারি দিস rubella when it is positive for IgM. আর থ্রম্বোসাইটোপেনিয়া রেয়ার, বাট হতে পারে কমপ্লিকেশন, আর্থ্রাইটিস হতে পারে, হ্যাঁ, এবং এনকেফালাইটিস, এটা হলে পরে সিরিয়াস কমপ্লিকেশন অফ পোস্টনাটাল রুবেলা। আর আদার ফর্মস, it occurs in two forms, acute rubella and rare progressive panencephalitis. মানে এনকেফালাইটিসটা অ্যাকিউট ফর্মে হতে পারে, অ্যাকিউট এনকেফালাইটিস, অথবা প্রোগ্রেসিভ প্যানএনকেফালাইটিস হতে পারে। দিস আর দি কমপ্লিকেশনস অফ রুবেলা ইন চিলড্রেন। এখন আসো তুমি কনজেনিটাল রুবেলা সিনড্রোম। এটা কিন্তু তোমার এখানেও ইম্পর্টেন্ট অ্যাজ এ ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। আগের ঘটনাগুলো বললাম। আর হলো এটা তোমার গাইনিতে তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা পেডিয়াট্রিক্সে জিজ্ঞেস করাটা অস্বাভাবিক কিছু না। এটা কিন্তু ফার্স্ট একজন পেডিয়াট্রিশিয়ান এই রোগটাকে আইডেন্টিফাই করেন, একজন অপথলমোলজিস্ট, ইন দ্য ইয়ার 1941। উনি দেখেছিলেন যে ক্যাটারেক্ট আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, এবং he correctly associated with rubella infection in the mothers during early pregnancy. আচ্ছা, এবং উনি আইডেন্টিফাই করেছিলেন যে আর্লি প্রেগনেন্সিতে রুবেলা হলে পরে এই চোখের কমপ্লিকেশনস এবং হার্টের কমপ্লিকেশনসটা হয় অনেক আগে, 1941-এ। এখানেও প্যাথোফিজিওলজি, রেসপিরেটরি ট্রান্সমিশন অফ দি ভাইরাস, মানে থ্রু ড্রপলেট ইনফেকশন, হ্যাঁ, কোথায় রেপ্লিকেশন অফ দি ভাইরাস ইন দি নাসোফ্যারিংস, এবং কোথায় যায়, তারপরে রিজিওনাল লিম্ফ নোড, তারপরে হয় ভাইরেমিয়া 5 to 7 days after exposure of the virus। তারপরে হয় কি, ভাইরেমিয়া হলে তোমার বড় বাচ্চাদের তো মানে প্রি স্কুল এন্ড স্কুল এই চিলড্রেনের ভাইরেমিয়া হয়েই তো শেষ, আর কোথাও তো র্যাশ হবে, লিম্ফেডিনোপ্যাথি হবে, তারপর কমপ্লিকেশন হইলে হলো, না হলে না হলো। কিন্তু এইখানে আমার কনজেনিটাল প্রেগনেন্ট মাদারের সমস্যা আরেকটা বেজে আছে, দ্যাট ইজ দ্য প্লাসেন্টা অ্যান্ড ফিটাস ইনফেক্টেড ভায়া হেমাটোজেনাস স্প্রেড ডিউরিং ভাইরেমিয়া। এই ভাইরেমিয়া, এই ভাইরাসটা প্লাসেন্টাতে যায়, প্লাসেন্টাতে থেকে ফিটাসে যায়, এবং আলটিমেটলি ইট এফেক্টস দি ফিটাস। এখানেই আমার ঝামেলাটা। তাহলে এখানে কি হয় আমি একটু বলি। অ্যাজ এ হোল ওই মিজলসেও একই রকম, কিন্তু এই অংশটা থাকবে না, হ্যাঁ। আচ্ছা, তাহলে রুবেলা ভাইরাস থ্রু ড্রপলেট ইনফেকশন গেল কোথায়, নাসোফ্যারিংসে, নাসোফ্যারিংসে, then through respiratory tract it goes into the lungs, it goes into the respiratory tract, leads to cough, minor sore throat। তারপরে একটা ভাইরেমিয়া হয়ে আলটিমেটলি সেই স্কিনে যাবে ভাইরাসটা, and it will cause rash, এবং in the lymph node it will cause lymphadenopathy, in joints mild arthralgia or arthritis। আর ঝামেলাটা বাজে হলো ভাইরেমিয়া, the virus through the placenta it goes into the fetus। কিভাবে?
It causes placentitis and fetal damage. Classical triad of congenital rubella যদি জিজ্ঞেস করে, cataract, cardiac abnormalities and deafness. আচ্ছা, cataract দেখাই গেল, এতে কোনো সন্দেহ নাই। আর হলো কার্ডিয়াক abnormalities এর মধ্যে মোস্ট কমন ডিফেক্ট হলো patent ductus arteriosus, আর deafness another complication. আরো অ্যাসোসিয়েটেড থাকে মাইক্রোকেফালি, এগুলা পরে বলতেছি। সেন্সরি নিউরোনাল ডেফনেস, আমি ওটাও পরে বলছি। তাহলে আই ম্যানিফেস্টেশনে বাইলেটারাল ক্যাটারাক্ট অ্যান্ড ফান্ডোস্কোপি করলে দেখা যাবে যে সল্ট অ্যান্ড পেপার রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথি বললেই হবে, হ্যাঁ, মনে হয় মানে সাদা কালো মিক্সড টাইপের একটা রেটিনোপ্যাথি হয়। এটা অপথলমোলজিস্টরা ভালো বলতে পারবেন, বাট দিস ইজ দ্য পিকচার। এবং রেটিনোপ্যাথি মনে রাখলেই হবে, ক্যাটারাক্ট অ্যান্ড রেটিনোপ্যাথি, আই ম্যানিফেস্টেশন। একটু ছবি দেখালাম, তারপর আমরা ডিটেইলে যাচ্ছি। কনজেনিটাল রুবেলা সিনড্রোমে কি হয়? ক্যাটারাক্ট এবং সল্ট এন্ড পেপার রেটিনোপ্যাথি বা রেটিনোপ্যাথি অ্যান্ড ক্যাটারাক্ট, এই দুটো বলতে হবে, আর দি মোস্ট কমন অকুলার অ্যাবনর্মালিটি। আর কি হয়? মোস্ট ইনফ্যান্টস হ্যাভ ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, তার মানে বাচ্চাটা ওজনে ছোট হবে, মাথা ছোট হবে, তারপরে লম্বায়ও ছোট হবে। মানে যেটা এফেক্টটা হয় হলো ফার্স্ট ট্রাইমাস্টারে ডিউরিং দি পিরিয়ড অফ অর্গানোজেনেসিস, তার মানে তার আইইউজিআর হবে এবং সব দিক দিয়ে এফেক্টেড থাকবে, ব্রেইন, ওয়েট, লেন্থ সব, মানে ওএফসি, ওয়েট অ্যান্ড লেন্থ সবই এফেক্টেড থাকবে। এটাকে বলা হয় সিমেট্রিক আইইউজিআর। এগুলা অত ডিটেলে দরকার নাই, সিমেট্রিক আইইউজিআর। আর নার্ভ ডেফনেস ইজ দ্য সিঙ্গেল মোস্ট কমন ফাইন্ডিংস। অনেক সময় দেখা যায় কিছুই তার পাওয়া গেল না, কিন্তু ডেফনেস, সেন্সরি নিউরোনাল ডেফনেস is the only manifestation, and PDA হলো most common cardiac congenital anomalies of the heart in congenital rubella syndrome. আর interstitial pneumonitis may cause death, আর হতে পারে meningoencephalitis. long term follow up কিন্তু ইম্পর্টেন্ট, কেননা লং টার্ম ফলো আপে দেখা গেছে যে progressive development of the sensory, motor and behavioral abnormality. মোটর অ্যাবনর্মালিটি হলে সে হাঁটতে পারবে না, বসতে পারবে না, হাঁটতে পারবে না, দৌড়াতে পারবে না, মোটর ডিলে হয়, এন্ড বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি, এবং দেখা গেছে যে ওদের অটিজমও হয়, হিয়ারিং লস এন্ড অটিজম। আর ডায়াবেটিস মেলাইটাস 20% কেসে লং টার্ম ফলো আপে অনেক পরে দেখা যায়। থাইরয়েড ডিসফাংশন এবং গ্লুকোমা এন্ড ভিজুয়াল অ্যাবনর্মালিটিস অ্যাসোসিয়েটেড উইথ রেটিনোপ্যাথি লং টার্ম কমপ্লিকেশন হিসেবে দেখা যায়। জন্মের পর তোমার ক্যাটারাক্ট ছিল, রেটিনোপ্যাথি ছিল, ক্যাটারাক্ট ট্রিটমেন্ট হয়ে গেছে, বাট সাবসিকুয়েন্টলি দেখা গেছে তাদের ভিজুয়াল অ্যাবনর্মালিটিস আছে এবং লং টার্ম ফলো আপে দেখা গেছে গ্লুকোমা ডেভেলপ করে যায় এরা। So these are the features of congenital rubella syndrome. এটা অ্যাজ এ হোল একটা আমি আর ডিটেইল যাচ্ছি না, একই কথা ঘুরে ফিরে। আরেকটা হয় ব্লুবেরি মাফিন লিশন, এটা নিউনেটের মধ্যে নিউনেটে দেখা যায়, ইন নিউনেট হু আর হ্যাভিং congenital rubella infection. এবং ট্রিটমেন্ট আসলে there is no specific treatment, but prevention is very important. হ্যাঁ, congenital rubella সিনড্রোমের কোনো ট্রিটমেন্ট হয় নাই, কিন্তু এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে যে জায়গায় যার সমস্যা, যে সমস্যাগুলো আছে সেটার তোমার ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। রুবেলা একবার হয়ে গেলে তার বাচ্চাদের প্রি স্কুলে যে রুবেলা হয়ে গেল তো হয়ে গেল, তাকে আর কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ তুমি দিতে পারবা না। হ্যাঁ, কাজে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। প্রিভেনশন বাই MMR ভ্যাকসিন ইন আওয়ার কান্ট্রি we are giving privately mumps, measles and rubella, and government level দেওয়া হচ্ছে MR.
মিজেলস অ্যান্ড রুবেলা, এই দুইটা দেওয়া হচ্ছে এবং দুইটা ডোজে 9 মাসে এবং 15 মাসে। সাপোর্টিভ ট্রিটমেন্ট কি তোমার দিতে পারো? সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে পোস্টনেটাল রুবেলা মাইল্ড ইলনেস, এবং এখানে কোনো ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। খুব বেশি হলে তুমি একটা প্যারাসিটামল বা অ্যানালজেসিক, প্যারাসিটামলই বেস্ট, হ্যাঁ, কারণ এ বাদে আর কোনো ড্রাগ দেওয়া ঠিক না। এবং intravenous immunoglobulin or corticosteroid can be considered for severe non-remitting thrombocytopenia তাদের জন্য। কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে অ্যান্ড প্রপার হাইড্রেশন, নিউট্রিশন এগুলো তো থাকবেই, আর অ্যান্টিপাইরেটিক্স, ব্যাস, দ্যাটস এনাফ। কিন্তু কনজেনিটাল রুবেলা সিনড্রোম হয়ে গেলে এটার ম্যানেজমেন্টটা কমপ্লেক্স, তোমার সব, এবং এটাকে বলা হয়, এটার ম্যানেজমেন্টটা দিতে হবে থ্রু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে ডিসিপ্লিনের ডক্টর তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, তারপর এটার ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু নিড তোমাকে দিতে হবে। কনজেনিটাল রুবেলা পেডিয়াট্রিশিয়ান লাগবে, কার্ডিওলজিস্ট লাগবে যার পিডি আছে, অডিও, যেহেতু অডিটরি প্রবলেম আছে তাহলে অডিওলজি সাপোর্ট লাগবে, অপথলমোলজিক লাগবে, এবং একজন নিউরোলজিক ইভালুয়েশনের জন্য তোমার আরেকজনের সাপোর্ট তোমার দরকার হবে। ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলো আপে প্রত্যেকটা জিনিস তোমাকে অ্যাসেস করতে হবে, মানে তোমার অডিটরি অ্যাসেসমেন্ট, অপথলমোলজিক অ্যাসেসমেন্ট, নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, হ্যাঁ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হিয়ারিং অ্যাসেসমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হিয়ারিং স্ক্রিনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিয়ারিং স্ক্রিনিং অবশ্যই করতে হবে, কেননা যদি আর্লি ইন্টারভেনশনে যাওয়া যায় তাহলে may improve outcome in children with hearing problem caused by congenital rubella syndrome. তার মানে হিয়ারিং স্ক্রিনিং congenital rubella syndrome খুবই ইম্পর্টেন্ট, এবং আর্লি ইন্টারভেনশনে গেলে হিয়ারিং এইড দেওয়া হয় বা অন্য কোনো ইন্টারভেনশন প্রয়োজন হলে, বিশেষ করে অডিওলজিস্ট যারা আছেন তারা এটা ডিসিশন দিবে, এবং ইন্টারভেনশন যদি আর্লি হয় হিয়ারিং প্রবলেমটা প্রগনোসিস ভালো, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন প্রগনোসিস, যদি আমার পোস্টনাটাল ইনফেকশন উইথ রুবেলা হয় তাহলে প্রগনোসিস ভালো, যদি স্কুল অ্যান্ড প্রি স্কুল এজে রুবেলা হয় ভালো, হ্যাঁ। লং টার্ম আউটকাম অফ কনজেনিটাল রুবেলা সিনড্রোম আর লেস ফেভারেবল, এটা কিন্তু ফেভারেবল আউটকাম না, এবং ভ্যারিয়েবল, সবার কিন্তু একরকম না। কেউ হয়তো সেন্সরি নিউরোনাল ডেফনেস নিয়ে, হিয়ারিং প্রবলেম নিয়ে আছে, আর কোনো সমস্যা নাই, আবার কারো মাল্টিপল সমস্যা আছে, তাহলে এটা ভ্যারিয়েবল এবং আউটকামটা লেস ফেভারেবল। ভ্যাকসিনের কথা আরেকটু আসি, প্রেগনেন্সি রিলেটেড ব্যাপারগুলা। আচ্ছা, রুবেলা ভ্যাকসিন আমরা দিচ্ছি হলো মামসের সাথে, এমএমআর না এমআর, তাহলে মিজলস অ্যান্ড রুবেলা, মামস কিন্তু হবে না। এবং প্রাইভেটলি যেটা দেয়া হচ্ছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমার, মামস, মিজলস অ্যান্ড রুবেলা, তাহলে মামসটা হলো আমরা দিচ্ছি হলো প্রাইভেট ভ্যাকসিনের সাথে, আর গভর্নমেন্ট ভ্যাকসিনে পাচ্ছে হলো মিজলস অ্যান্ড রুবেলা। মনে থাকবে তো, এখানে একটু ভুল হয়েছে লেখায়। আচ্ছা, ভ্যাকসিন শুড নট বি অ্যাডমিনিস্টার্ড ইন সিভিয়ারলি ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট, যেমন কোনো কারণে যদি কোনো অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয়, অর্গান ট্রান্সপ্ল্যান্ট রেসিপিয়েন্ট যদি হয়, তাকে তো ইমিউনো সাপ্রেসড করে রাখতে হয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইমিউনো সাপ্রেসেন্ট দিয়ে রাখতে হয় যাতে করে রিজেকশন না হয়, ট্রান্সপ্ল্যান্ট অর্গানটা রিজেক্ট না করে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটা দেয়া যাবে না। আর অনেকের সাধারণ ঠান্ডা কাশি, সামান্য জ্বর নিয়ে আসে, তাহলে এটা কোনো কন্ট্রাইন্ডিকেশন না। যদি কোনো সিরিয়াস ইলনেস থাকে, যদি বাচ্চা অ্যাডমিশনের প্রয়োজন হয়, এমন ইলনেস যদি থাকে এবং বাচ্চা কোনো কারণে হসপিটালাইজড করতে যাচ্ছ তুমি, সেই বাচ্চাকে তুমি তখন এই ভ্যাকসিনটা একটু ডিলে করবা, ভালো হবে ইনশাল্লাহ, তারপরে তুমি দিবা। ইমিউনাইজেশন শুড বি ডিলেড, কিন্তু এটা কন্ট্রাইন্ডিকেশন না, সেই সময়ের জন্য টেম্পোরারি কন্ট্রাইন্ডিকেশন, হ্যাঁ, বাট যখন বাচ্চা সুস্থ হবে তখন আবার তুমি দিয়ে দিবা।
আর ভ্যাকসিন দিবা না হলো প্রেগনেন্সিতে। আর যদি প্রেগনেন্সি কারো কোনো ম্যারিড ওম্যান তুমি হিস্ট্রি নিলা যে হ্যাঁ প্রেগনেন্সি নাই, তো দিয়ে দিলা, তারপর দেখা গেল আরে এর তো প্রেগনেন্ট, হ্যাঁ সে মা এসে বললো যে প্রেগনেন্সি হয়ে গেছে, তো এখন কি করা? If pregnancy occurs within 28 days of immunization, the patient should be counseled on the theoretical risk to the fetus. ফিটাসের একটা থিওরিটিক্যাল রিস্ক থাকতে পারে যে হ্যাঁ কনজেনিটাল রুবেলা সিনড্রোম হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে, এখানে আমি একটা কথা লিখি নেই, প্র্যাকটিক্যালি দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাডি হয়েছে, দেখা গেছে যে এই ভ্যাকসিনটা দেওয়ার পরে আসলে কনজেনিটাল রুবেলা সিনড্রোম বাচ্চাদের হয় নাই। দেয়ারফর interruption of the pregnancy is probably not warranted, আসলে দরকার নাই। এটা যদি কখনো অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট ওম্যানদের দেয়া হয় তখন এই প্রশ্নটা আসবে, কিন্তু প্রেগনেন্ট জানলে তোমাকে এই ভ্যাকসিনটা দিবা না, স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, তাহলে আজকে আমি একটা ছোট্ট সাবজেক্ট পড়ালাম ইম্পর্টেন্ট দুইটা পার্সপেক্টিভে, যেমন হলো পেডিয়াট্রিক্সে স্কুল, প্রি স্কুল অ্যান্ড স্কুল এজে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ রুবেলা এবং রুবেলার কমপ্লিকেশনস এবং রুবেলার ভ্যাকসিনটা যে দেই আমরা সেটা কখন দেয়া হয়, এবং কনজেনিটাল রুবেলা সিনড্রোম এটা তোমার আমাদের পেডিয়াট্রিক্সেও যেমন ইম্পর্টেন্ট এবং অবস্কাইনিতেও কিন্তু জিজ্ঞেস করে যে কোন ট্রাইমেস্টার এটা হলে ডেঞ্জারাস এবং কি ধরনের ফিটাল কমপ্লিকেশন হতে পারে, কিভাবে এটা প্রিভেন্ট করবা, এগুলা কিন্তু তোমাকে ওখানেও জিজ্ঞেস করতে পারে। তো আজকে সবাইকে এখানে ধন্যবাদ জানাচ্ছি, আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো একটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ নিয়ে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। তো আজকে এখানে রাখছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো তোমরা বাবা। আমাদের জন্য দোয়া করবেন, আপনাকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করুক। ফি আমানিল্লাহ, দোয়া রইল, তোমরাও দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।